যদি রগই কাটতো, রগ কাটার দায়ে কয়জন ছাত্র শিবিরের ভাইদেরকে আপনার যাবজ্জীবন দিয়েছে বা জেল দিয়েছে বা ফাঁসি দিয়েছে, এরকম রায় কিন্তু কখনো কোনো আমরা পত্রিকায় বা নিউজে দেখতে পারিনি। তৃণমূলের ধ্বনিতে মিশে আছে গল্প, উপন্যাস, প্রামাণ্য, চলচ্চিত্র, তার থেকে বাইরে নয় তৃণমূল মানুষেও। সুপ্রিয় দর্শক শ্রোতা, তৃণমূলের রাজনীতির একটি ধারাবাহিক পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি শফি আলম। আর আজকে ধারাবাহিকতায় আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব কুড়িগ্রাম জেলা ছাত্র শিবির সংগঠনের সেক্রেটারি ভাই মোহাম্মদ মোশাররফ হোসেনের সাথে। ভাইয়া, কেমন আছেন আপনি? আর এই তৃণমূলের শোতে এসে আপনার কেমন লাগছে? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি বর্তমান পরিস্থিতিতে, এবং আজকের এই টকশোতে তৃণমূল টিমকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি আমাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি ভাই। মানে ইসলামী ছাত্র শিবির আগে থেকে একটু বিতর্কিত ছিল, তো সেই জায়গায় আমরা যদি গুগল করি বা বিভিন্নভাবে জানার চেষ্টা করি, তো একটা নিউজ আমাদের সব সময় চোখে পড়ে, সেটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির রগ কাটে। ভাই, আপনার কাছে আমার প্রশ্ন যে ইসলামী ছাত্র শিবির আসলে কি রগ কাটে কিনা, এই বিষয়ে কি বলবেন? জি, ধন্যবাদ ভাইকে। আসলে ইসলামী ছাত্র শিবির 1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রতিষ্ঠিত হয়েছে 6 জন ভাইয়ের নেতৃত্বে। আমরা আল্লাহর এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়ে 1977 সালে ছাত্র সমাজকে ইসলামের আলোকে গড়ে তুলে আমরা সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে চাই। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী ছাত্র শিবিরের পথ চলা ছিল। দীর্ঘ এই পথ চালায় আপনারা জানেন যে বিগত স্বৈর শাসক যে সরকার, ইসলামী ছাত্র শিবিরের উপরে এমন কোনো দমনপীড়ন নাই যে ইসলামী ছাত্র শিবিরের উপরে হয় নাই। সেই ছাত্র শিবিরকে রক কাটার ট্যাগ লাগিয়ে আমাদেরকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছিল। এরকম ছাত্র শিবির কোনো প্রতিষ্ঠানে, কোনো ক্যাম্পাসে দাওয়াতি কার্যক্রম করতে গিয়ে বিপক্ষ শক্তির হাতে যখন আক্রমণের শিকার হয়েছে, সেই আক্রমণের শিকার ভিকটিম হিসাবে আমাদের পক্ষের নিউজটা আর কখনো তারা করে নেই। যার কারণে ছাত্র শিবিরকে এভাবে ট্যাগ লাগিয়ে আমাদেরকে একটা নিচু পর্যায়ে নামানোর জন্য তারা চিন্তা করেছিল বা ছাত্রদেরকে প্রশ্নবিদ্ধ করার চিন্তা করেছিল। আর রক কাটার বিষয়টা আপনার রাজশাহী ইউনিভার্সিটিতে একটা নবীনবরণকে কেন্দ্র করে ওইখানে ছাত্র শিবিরের কিছু ভাইদেরকে যৌথভাবে ছাত্র সংগঠনগুলো একত্রিত হয়ে ভাইদের উপরে জুলুম নির্যাতন করেছিল। আমাদের ভাইয়েরা আত্মরক্ষার জন্য একটু ধাওয়া পাল্টা দেওয়া হয়েছিল, কিন্তু এটাকে তারা প্রচার না করে তাদের মারামারিতেই তাদের আহত হয়েছে, কিন্তু ওইটাকে ট্যাগ লাগিয়ে ছাত্র শিবির রক কাটা নামে তারা চালিয়ে দিয়েছিল। অথচ আপনার বাস্তবিক অর্থে আমরা প্রকাশ্যে চ্যালেঞ্জ করেছি যে ছাত্র শিবির রক কেটেছে এরকম কোনো ডকুমেন্ট ছাত্র শিবিরকে দেখাতে পারবে কি না। এরকম কোনো ডকুমেন্ট, এরকম কোনো নিউজ নাই। গুগলে দেখা যাচ্ছে সেটা হলো যে ওই সময়ে বিতর্কিত কিছু কাজকে সামনে রেখে কিছু নিউজ সরকার দলীয় যে আপনার পত্রিকাগুলো ছিল তারা নিউজ করার কারণে সেটা গুগলে দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবিক অর্থে যদি রগই কাটতো, রগ কাটার দায়ে কয়জন ছাত্র শিবিরের ভাইদেরকে আপনার যাবজ্জীবন দিয়েছে বা জেল দিয়েছে বা ফাঁসি দিয়েছে, এরকম রায় কিন্তু কখনো কোনো আমরা পত্রিকায় বা নিউজে দেখতে পারিনি। হয়তো বা গুগলে সার্চ দিলে সেই সময়ের তাদের তথ্যগুলো আসতে পারে। এই জায়গা থেকে আমি মনে করি যে রক কাটার যে ট্যাগ, এটা ছাত্র শিবিরকে দেওয়ার মাধ্যমে আমাদেরকে ছাত্র সমাজ থেকে আমাদেরকে একটু দূরে রাখার তারা প্ল্যান করেছিল। আলহামদুলিল্লাহ আমরা আশা করি তারা এটা ব্যর্থ হয়েছে, এবং কোনো প্রকারের মানে ডকুমেন্ট এবং রায় বা আমাদের ব্যাপারে তথ্যবহুল কোনো তারা চিত্র আমাদের সামনে তুলে ধরতে পারেনি। তাহলে একটা কথা পরিষ্কার যে ইসলামী ছাত্র শিবির রগ কাটে না, যেটা আপনার মূল কথা। আমরা বিভিন্ন নিউজ চ্যানেলে প্রকাশিত খবরের মাধ্যমে জানতে পেরেছি যে ইসলামী ছাত্র শিবির সংগঠনের সাথে সম্পৃক্ত যে নেতাকর্মীরা আছে বা যে সংগঠনের দায়িত্বপ্রাপ্ত ভাইরা আছে, তাদের সিজিপিএ নিয়ে অনেক আলোচনা হয়। তো তাদের সিজিপিএ হাই করার পিছনে বা ভালো করার পিছনে ইসলামী ছাত্র শিবির কি আসলেই কোনো ভূমিকা রাখে নাকি? আর যদি রাখে তাহলে সেটা কিভাবে রাখতেছে, সেই ব্যাপারে যদি আমাদের কিছু বলতেন। জি, ছাত্র শিবির একটি আদর্শিক সংগঠন, এবং ছাত্র শিবির হলো আমাদের ছাত্র শিবিরের শুরু থেকেই একটা প্রতিবেদন দেওয়া আছে, আমাদের সময় অনুবর্তিতে শিক্ষা দেয়। ছাত্র শিবির সময়ের গুরুত্ব দেওয়া শিক্ষা দেয়। ছাত্র শিবিরের সিলেবাস আছে। ছাত্র শিবির পদে পদে আপনার সমর্থক হতে হয়, কর্মী হতে হয়, সাথী হতে হয়, তারপরে সদস্য হতে হয়। আমাদের সিলেবাসভুক্ত বইগুলো অধ্যয়নের মাধ্যমে মান উন্নয়ন হয়, এবং আমাদের যে নিয়ম অনুবর্তিতা এবং সময় অনুবর্তিতা প্রত্যেকটা সময়ের পর্যালোচনা করে আমাদের পথ চলা। সেই জায়গা থেকে ছাত্র শিবির মেধাবীদের একটা সংগঠন।
ছাত্র শিবির ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য, আমরা ভালো একটা কেরিয়ার অর্জন করার জন্য ছাত্র শিবির সব দিক থেকে একটা সাপোর্ট দিয়ে থাকে। সেই জায়গা থেকে ছাত্র শিবির পড়াশোনার বিকল্প কোনো কিছু নেই। আমাদের সদস্য সিলেবাস একটা সর্বোচ্চ সিলেবাস, যেটার পরেও আপনার উচ্চতর সিলেবাস আছে। এখানে আমাদের কোরআন ক্লাস হয়ে থাকে, এখানে স্টাডি সার্কেল হয়। এভাবে মেধাবীদেরকে তাদের মেধার চর্চা করে, একাডেমিকভাবেও তিনি যেরকম মেধার চর্চা করার সুযোগ পায়, ওইরকম সাংগঠনিকভাবেও তিনি একটা মেধার চর্চা করার সুযোগ পায়, যার কারণে তাদের রেজাল্টের জায়গাটা সর্বোচ্চ থাকার সুযোগ পায় আর কি। আরেকটা কথা যেটা হচ্ছে যে আমরা যদি দেখি যে কিছুদিন আগেই বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে প্রজ্ঞাপন জারির মাধ্যমে। তো তাদের মোটো ছিল হচ্ছে শিক্ষা, শান্তি, প্রগতি। মোটোটা অ্যাকচুয়ালি একটা মানুষ দেখলে অনেক সুন্দর মোটো বলবে। তো মোটোর এত সুন্দর মোটোর ভিতরে থেকে তাদের সংগঠন নিষিদ্ধকরণের বিষয়টা আপনি কিভাবে দেখছেন? জি, আসলে আপনার ছাত্রলীগ যে সংগঠন, তারা তাদের কর্মকাণ্ডের ভিত্তিতেই তারা কিন্তু নিষিদ্ধ হয়েছে। আপনি জানেন যে তাদের ক্যাম্পাসগুলোতে গেস্ট রুম কালচার, তারা সিট বাণিজ্য, এভাবে যেভাবে সারা বাংলাদেশে তারা যে ক্যাম্পাসগুলোতে একটা একনায়কতন্ত্র নেতৃত্বের মাধ্যমে তারা যে ক্যাম্পাসগুলো পরিচালনা করেছেন, একজন বিশ্বজিৎ হিন্দু ছিল, তাকে সন্দেহ করে তারা শিবির ট্যাগ দিয়ে তাকে হত্যা করেছে। সিলেটে একটি কলেজে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করার মতো অপরাধের সাথে তারা জড়িত হয়েছিল। এভাবে সারা বাংলাদেশকে তারা যে একটা নৈরাজ্য সৃষ্টি করেছিল, সাধারণ আপামর জনতার একটা দাবি ছিল যে এই সন্ত্রাসী ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। সেই জায়গা থেকে তাদের কর্মকাণ্ডের ভিত্তিতেই তারা নিষিদ্ধ হয়েছে। যে আপনারা যে ইসলামিক মাইন্ড চলাফেরা করেন সেরকমই একটা বাংলাদেশ সংগঠন, ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন, তো তারাও তো দিনী কাজে পরিচালনা করে। তো তাদের থেকে আপনারা কতটুকু এগিয়ে, কিংবা তাদের সাথে যদি কম্পেয়ার করা হয় তাহলে আপনারা কি বলবেন? যে তাদের সাথে কম্পেয়ার বলতে তারা আমাদের বন্ধু প্রতিম সংগঠন, তারাও ইসলামী আন্দোলনে তাদের সিলেবাস, তাদের চিন্তাধারায় তারা সংগঠন পরিচালনা করতেছে। ছাত্র শিবিরের চিন্তাধারায় ছাত্র শিবির সংগঠন পরিচালনা করতেছে। থাকতে পারে এক একজনের গতি, এক একজনের মানে একটা, আপনি যেমন রংপুরে যাবেন, রংপুরে আমার টার্গেটটা আমি রংপুরে যাবো, রাস্তা ভিন্ন আছে। সেই জায়গা থেকে, চিন্তার জায়গা থেকে ছাত্র সংগঠন হিসেবে, ইসলামী ছাত্র সংগঠন হিসেবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ভাইরাও তারাও যেরকম দাওয়াতি কাজ করছেন, আমাদেরও এভাবে দাওয়াতি কাজ করা হচ্ছে। তাদের সেই দিক চিন্তা করলে দেখা যায় একই রকমের, ওরাও দিনী কাজ করেছে, আপনারাও দিনী কাজ করতেছেন। তো এখানে ওই ছাত্র সংগঠন আর ছাত্র শিবির একদলীয় হয়ে কাজ করার কোনো এরকম পসিবিলিটি আপনাদের মধ্যে আছে কিনা? জি, অবশ্যই। তারা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ভাইয়েরা তারাও দিনের কাজ করতেছে, আমরাও। লক্ষ্যমাত্রা ভিন্ন না। লক্ষ্যমাত্রা আমরা যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া, কোরআন পড়া, রোজা রাখা, ইসলামী আন্দোলন করা ফরজ, এই জায়গাটা থেকে কোনো ভিন্নতা নেই। তাদের সাথে আমাদের সাথে একত্রিততাই আছে। কিন্তু তাদের সাথে আপনি যেটা বললেন যে একত্রিত হওয়ার ব্যাপারে ইসলামী ছাত্র শিবির সর্বাত্মকভাবে তাদের সাথে, ভাইদের সাথে যোগাযোগ, এবং আমরা তাদেরকে নিয়ে একটা ঐক্যের ভিত্তিতে আমরা এই দেশে ছাত্র সমাজকে একটি মানে আমরা স্ব জায়গা থেকে ছাত্র সংগঠন তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে। এটা শুধু ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ভাইরা সহ সবার মাঝে আমরা এটা করতে চাই। সবার সাথেই যেন বন্ধুত্বপূর্ণ সম্পর্কে রেখে আমাদের সংগঠনের জায়গাগুলো আমরা পরিচালনা করতে পারি। আচ্ছা, খুবই সুন্দর লাগলো কথাটা শুনে, যে আমরা ঐক্যের ভিত্তিতে একটা সুন্দর জায়গা গঠন করব, ছাত্ররা যেখানে তাদের সুন্দর মেধার বিকাশ ঘটাতে পারবে। আরেকটা জিজ্ঞাসা যে আপনার কাছে, সেটা হচ্ছে যে বাংলাদেশে যদি বহুদলীয় গণতন্ত্র থাকে, সেই জায়গায় আপনাদের যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে আপনারা আরও আধুনিকায়ন করার জন্য এইরকম কোনো সেন্ট্রাল কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত কোনো কথাবার্তা আছে কি না? যদি থাকে সেক্ষেত্রে আপনি কীভাবে আধুনিকায়ন করতেছেন, আর নবাগত সদস্যদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাচ্ছেন? যে ইসলামী ছাত্র শিবির আধুনিকায়নের জায়গা থেকে সর্বাত্মক ভূমিকা রাখার চেষ্টা করে। বর্তমান প্রেক্ষাপটে সময় উপযোগী নেতৃত্ব দেওয়ার জন্য, সময় উপযোগী দেশ পরিচালনা করার জন্য যে আমানতদারি নেতৃত্বের প্রয়োজন, আমানতদারি প্রশাসন প্রয়োজন, আমানতদারি বিসিএস ক্যাডার প্রয়োজন, এই জায়গাটা থেকে ইসলামী ছাত্র শিবির তাদের সর্বাত্মক কার্যক্রম চালিয়ে যাচ্ছে আর কি। এটা সেন্ট্রালি একটা পরিকল্পনার অংশ। আমাদের যে ভাইদের তৈরি করা হচ্ছে তাদেরকে সেন্ট্রালি পরিকল্পনায়
আধুনিকায়নের মাধ্যমে তৈরি করা হচ্ছে আর কি। ইসলামী ছাত্র শিবির সংগঠন তার ম্যান পাওয়ারের উপর ভিত্তি করে তৈরি করা একটা সংগঠন। তো আমি যদি জানতে চাই যে এই ম্যান পাওয়ারের বাইরেও কেউ কি কখনো এসে জনগণের প্রতিনিধি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে কিনা, আর যদি করে সেক্ষেত্রে সংগঠনের কীরকম দায়বদ্ধতা কাজ করে? যে জনগণের প্রতিনিধি হিসেবে যদি কেউ সংগঠনের বাইরেও আসতে চায়, সে জায়গা থেকে আমাদের আপনার সংগঠন আছে, মুরব্বী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা অবশ্যই করবে। এই জায়গা থেকে সহযোগিতার করে থাকে আর কি সংগঠন। অনেকটা কৌতূহলের বসেই যে আপনি ম্যান পাওয়ারের দিক থেকে রাজনীতির দিকে আসতে চাচ্ছেন না কোথায় আসতে চাচ্ছেন যদি বলতেন? আমি ম্যান পাওয়ারের দিক দিয়ে সংগঠন এখন ছাত্র জীবনে, আমাদের তো ছাত্র জীবনে রাজনৈতিক একটা পেশা আছে, মানে ছাত্র জীবন থেকে বেরিয়ে গিয়ে এক একজন এক এক পেশাতে জড়িত হতে মানে হওয়ার একটা লক্ষ্য থাকে। তা আমার উদ্দেশ্য অবশ্যই আছে যে ছাত্র সংগঠন যেরকম ছাত্রদের সমস্যা সমাধানের ভূমিকা রাখার জন্য যেরকম একটা নেতৃত্ব শিক্ষা দিয়েছে, ওইরকম কর্মজীবনে গিয়েও আমি যেন সমাজ সেবা করতে পারি, সামাজিক কাজগুলো করার মাধ্যমে জনগণকে একটা সেবা দিতে পারি, সেটা কর্মজীবনের টার্গেট একটা আছে ইনশাআল্লাহ। ভাই, এতক্ষণ আপনারা শুনলেন তৃণমূলের রাজনীতির জনাব মোহাম্মদ মোশাররফ ভাইয়ের কাছ থেকে নেওয়া তথ্য। দর্শক, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।